হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি ইউটিউব চ্যানেল। এই ভিডিওর বিষয়বস্তু হলো পরমাণুর নিউক্লিয়াস। তোমাদের দশম শ্রেণীতে যে ভৌতবিজ্ঞান বিষয়ে তোমাদের একটি অধ্যায় রয়েছে পরমাণুর নিউক্লিয়াস। তো এই পরমাণুর নিউক্লিয়াস থেকে তোমাদের কি কি প্রশ্ন আসবে বা কি কি বিষয় তোমাদের এই অধ্যায় থেকে জানতে হবে, সেগুলি আমি তোমাদের পরিষ্কারভাবে তোমাদের বোঝাবো। তো তোমরা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো এবং তোমরা হয়তো কোনো ভালো টিউশন বা কোনো ভালো কোচিং পাওনি, তোমরা হয়তো বিজ্ঞান বিষয়ে তোমাদের অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান বা ইতিহাস, ভূগোল এই সমস্ত সাবজেক্টগুলি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলের মাধ্যমে তোমাদের এবার এবছর যে তোমাদের মাধ্যমিক 2024 তোমরা পরীক্ষা দিবে, তোমাদের কিন্তু ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং অঙ্ক এই প্রতিটা বিষয়ের আমি কিন্তু সাজেশন সহ প্রতিটা বিষয়ের প্রতিটা অধ্যায় তোমাদের পরিষ্কারভাবে আমি বুঝাবো। এখনও তোমাদের অনেক সময় রয়েছে, তো অবশ্যই তোমরা যদি প্রতিটা ভিডিও আমার ফলো করে যাও তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো নাম্বার পাবে। এবং আমি যে প্রশ্নগুলি তোমাদের বলবো সেই প্রশ্নগুলির বাইরে তোমাদের কিন্তু প্রশ্ন মাধ্যমিকে কিন্তু আসবে না, এটা আমি কিন্তু 100% গ্যারেন্টি সহকারে বলতে পারি। তো এই পরমাণুর নিউক্লিয়াস যে তোমাদের অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ে তোমাদের প্রথম জানতে হবে যে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা কি। রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা কি সেটা নিয়ে প্রথমে তোমাদেরকে কিন্তু জানতে হবে। তো এই তেজস্ক্রিয়তা কি এর সংজ্ঞা যদি আমরা বলি, তাহলে এই তেজস্ক্রিয়তা হচ্ছে কিছু তেজস্ক্রিয় মৌলের ধর্ম। তো তেজস্ক্রিয় মৌলের ধর্ম কীরকম, তো বলা যেতে পারে যে তেজস্ক্রিয় মৌলগুলি অবিরাম কি করে, তারা এক ধরনের এক প্রকার রশ্মি কিন্তু তারা কি করে নির্গত করে, এবং এই রশ্মি কোনো ফটোগ্রাফিক প্লেটের মধ্য দিয়ে যদি যায় তাহলে সেই ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করে, কোনো গ্যাসের মধ্য দিয়ে যদি যায় তাহলে সেই গ্যাসকে আয়নিত করে। এবং এই তেজস্ক্রিয় মৌল দ্বারা বিকিরিত রশ্মিগুলি কোনো চাপ, উষ্ণতা বা বিভিন্ন গ্যাসের যে প্রভাব বা আলাদা কোনো প্রভাব দ্বারা এই রশ্মিগুলি কিন্তু প্রভাবিত হয় না। তাই এই মৌলগুলির এই যে ধর্মটা, এই ধর্মটাকে বলা হয় তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। তো এখানে যদি আমরা কিছু তেজস্ক্রিয় মৌলের নাম বলি, তাহলে অ্যাক্টিনিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম, এই মৌলগুলিকে তেজস্ক্রিয় মৌল বলা হয়। তোমরা বইয়ে তোমরা দেখবে আরও তোমাদের অনেক এই তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দেওয়া আছে, তোমরা বইয়ে দেখে নিবে। তো এই যে মৌলগুলি সাধারণ অবস্থায় কি করে এক ধরনের রশ্মি বিকিরণ করে, যে রশ্মিগুলি ফটোগ্রাফিক প্লেটের উপর দিয়ে যদি যায় তাহলে সেই প্লেটকে আক্রমণ করে, যদি গ্যাসের মধ্য দিয়ে যায় তাহলে সেই গ্যাসকে আয়নিত করে, এবং এই রশ্মিগুলি কোনো চাপ, উষ্ণতা বা প্রাকৃতিক কোনো প্রভাব দ্বারা এই রশ্মিগুলি কিন্তু প্রভাবিত হয় না। তো পদার্থের এই যে সমস্ত পদার্থের এই ধর্মটা দেখা যায়, সেই সমস্ত পদার্থকে বা মৌলকে তেজস্ক্রিয় মৌল বলা হয় বা তেজস্ক্রিয় পদার্থ বলা হয়। তো এই তেজস্ক্রিয় মৌলগুলি বা তেজস্ক্রিয় পদার্থগুলি তিন ধরনের রশ্মি বিকিরণ করে। এক হচ্ছে আলফা রশ্মি, দুই হচ্ছে বিটা রশ্মি, আর তিন হচ্ছে গামা রশ্মি। এই তিন ধরনের রশ্মি কি করে এই তেজস্ক্রিয় মৌলগুলি বিকিরণ করে। তাহলে তেজস্ক্রিয়, এই হলো তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা যদি একটি কি, তেজস্ক্রিয়তা হচ্ছে একটা ধর্ম। তেজস্ক্রিয়তা একটা কি ধর্ম। তেজস্ক্রিয় পদার্থ কাদের বলে, যে সমস্ত পদার্থগুলির মধ্যে এই ধর্মটা দেখা যায়
যে সমস্ত পদার্থের মধ্যে তেজস্ক্রিয়তা ধর্মটি দেখা যায় সেই সমস্ত পদার্থকে তেজস্ক্রিয় পদার্থ বলা হয়, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, পোলোনিয়াম, অ্যাক্টিনিয়াম, এই সমস্ত পদার্থগুলি। এরপর এই যে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এর একটা পরীক্ষা রয়েছে। একটা অ্যালুমিনিয়াম পাতের একটা বাক্সের ভিতরে আমরা কোনো একটি আমরা তেজস্ক্রিয় মৌলকে রাখছি। সেই তেজস্ক্রিয় মৌলটি থেকে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এই রশ্মিগুলি কি হচ্ছে, নির্গত হচ্ছে। এবং এই রশ্মিগুলিকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু কি হয়, একটি রশ্মি দেখা যাচ্ছে কি, যখন এই আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি আবিষ্কার হয়নি, যখন আবিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে কি যে ওই তেজস্ক্রিয় মৌলটি থেকে 3 ধরনের রশ্মি নির্গত হচ্ছে। কয় ধরনের? 3 ধরনের রশ্মি। তো এই 3 ধরনের রশ্মির মধ্যে একটি রশ্মি কিন্তু তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হচ্ছে না, সেটা কিন্তু সোজাসুজি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নির্গত হয়ে চলে যাচ্ছে। এবং বাকি যে রশ্মি দুটি, সেই রশ্মি দুটি তড়িৎ ক্ষেত্রের একটি পজিটিভ অংশ দ্বারা প্রভাবিত হচ্ছে এবং তড়িৎ ক্ষেত্রের নেগেটিভ অংশ দ্বারা একটি প্রভাবিত হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কি যে তেজস্ক্রিয় মৌল থেকে 3 ধরনের রশ্মি নির্গত হচ্ছে। এই 3 ধরনের রশ্মির একটি রশ্মি ধনাত্মক যে আধান, যে ধনাত্মক তড়িৎ ক্ষেত্রের যে ধনাত্মক মেরু, সেই ধনাত্মক মেরুর দিকে প্রভাবিত হচ্ছে এবং তড়িৎ ক্ষেত্রের যে নেগেটিভ মেরু, সেই দিকে একটি রশ্মি প্রভাবিত হচ্ছে এবং একটি রশ্মি সোজাসুজি কিন্তু বেরিয়ে যাচ্ছে, সে তড়িৎ ক্ষেত্র দ্বারা কোনো রকম প্রভাবিত হচ্ছে না। তো এই যে রশ্মিটি তড়িৎ ক্ষেত্রের ধনাত্মক দিক দ্বারা প্রভাবিত হয়, সেই রশ্মিটির নাম দেওয়া হচ্ছে কি, বিটা রশ্মি। সেই রশ্মিটির নাম দেওয়া হচ্ছে কি, বিটা রশ্মি। এবং যে রশ্মিটি এই তড়িৎ ক্ষেত্রের নেগেটিভ মেরু দ্বারা প্রভাবিত হচ্ছে, সেই রশ্মিটির নাম দেওয়া হচ্ছে আলফা রশ্মি। এবং যে রশ্মিটি কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো মেরু দ্বারা প্রভাবিত না হয়ে সোজাসুজি বাইরে বেরিয়ে আসছে, এই রশ্মিটির নাম দেওয়া হচ্ছে কি, গামা রশ্মি। তো এই আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি, এই রশ্মিগুলির আধান কার কত, এই নিয়ে তোমাদের শর্ট প্রশ্ন থাকে। এবং কি এই আলফা, বিটা, গামা রশ্মির ভর কত, এটাও তোমাদের প্রশ্ন থাকতে পারে। এই আলফা, বিটা, গামা রশ্মির মধ্যে ভেদন ক্ষমতা কার বেশি, ভেদন ক্ষমতা কার বেশি। এই আলফা, বিটা, গামা রশ্মির মধ্যে কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা বেশি, আয়নিত করার ক্ষমতা বেশি। তাহলে এখানে আমি এই আলফা, বিটা, গামা সম্পর্কে আমি যেগুলি বললাম, কি বললাম, যে এই আলফা, বিটা, গামা রশ্মি তড়িৎ ক্ষেত্রের কোন ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় এবং এই আলফা, বিটা, গামা রশ্মির আধান কত, আলফা রশ্মির আধান কত, বিটা রশ্মির, গামা রশ্মির আধান কত, এবং এই রশ্মিগুলির ভর কত। এই যে আলফা কণা, এই আলফা রশ্মি মানে হচ্ছে আলফা কণা, বিটা রশ্মি মানে হচ্ছে বিটা কণা। তো রশ্মি মানে হচ্ছে কি, এই যে আলফা রশ্মি, আলফা রশ্মি মানে হচ্ছে এটা ধরে নাও একটা আলফা রশ্মি, তাহলে আলফা রশ্মি মানে হচ্ছে আলফা কণা, এরকম ছোট ছোট কি থাকে, আলফা কণা থাকে। তো এটা এত বেগে, এত এর গতিবেগ থাকে, সেই কারণে আমরা একে রশ্মির মতো দেখতে পাই, কিন্তু বাস্তবে এটা কি, আলফা একটা কণা, আলফা একটা কি, কণা। তো এই আলফা কণার ভর আছে, আধান আছে। তো এই আলফা কণার ভর আধান কত, তাহলে আলফা কণার ভর আধান মানে হচ্ছে কি, আলফা রশ্মির ভর আধান। তো এই আলফা কণা মানে হচ্ছে আলফা রশ্মি, এই হচ্ছে আলফা কণা। এই আলফা কণাটির গতিবেগ এতটাই যে একে আমরা সেই কারণে রশ্মির আকারে আমরা কি দেখতে পাই। তো এরপর আলফা, বিটা আর গামা রশ্মির মধ্যে কার ভেদন ক্ষমতা বেশি, কার গ্যাসকে আয়নিত করার ক্ষমতা বেশি, এই ধরনের তোমাদের ছোট ছোট প্রশ্ন কিন্তু এই মাধ্যমিক পরীক্ষা থেকে
থাকে।